আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো এবং এমবিবিকে সায়েন্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমবিবিকে আছি তোমাদের সাথে ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সামনে এখন সুন্দরভাবে এই যে তোমাদের তৃতীয় নাম্বার চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুব সহজ এবং তুলনামূলক ছোট, ঠিক আছে। এবং এটা আমরা কুইক রিভিশন দিব। তোমরা যারা এতদিন অনেক বেশি বেশি পড়াশোনার চাপে বায়োলজি পড়ার সুযোগ পাও নাই, তাদের জন্য যাতে কুইক রিভিশন দিতে পারো, পাশাপাশি যারা আগে পড়ছো কিন্তু ক্লিয়ার না, সব কিছু এলোমেলো হয়ে আছে, তারা যাতে কুইক একটা রিভিশন দিতে পারো। অবশ্যই এখানে অনেক সুন্দরভাবে তোমাকে 3D ভিডিওর মাধ্যমে, একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ভিডিও বলো বা 3D একটা একটা ফিগারের মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করা হবে, যাতে তোমার অন্তরে, চোখে, অন্তরে গেঁথে থাকে, মনে রাখা ইজি হয়। এবং এটা করার পর পাশাপাশি তোমরা যদি শর্ট টাইমে অল্প একটু বই রিভিশন দিয়ে নাও, দেখবা তোমার প্রিপারেশন 100% হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, দেখো আমরা একটু আসি জীবনের ইঞ্জিন একটি কোষ থেকে মহিরু, ঠিক আছে। অনেকগুলো কোষের সৃষ্টি, এই যে একটা থেকে অনেকগুলো সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, জীবদেহের দুটি প্রধান বিভাজন প্রক্রিয়া আছে, দুটি প্রধান বিভাজন প্রক্রিয়া। আচ্ছা, দুটো প্রধান বিভাজন প্রক্রিয়া এটা তো আমরা জানি। একটা কি বলতো, একটাকে আমরা বলে থাকি মাইটোসিস। মাইটোসিস দেহের তোমরা যারা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 1-2 দেখে আসছো তাদের জন্য বলছে। আরেকটি যে হবে আমাদের এই যে কোষ, দেহ দেহ কোষ গঠনের জন্য বা কোষ, আমরা যে ছোট্টবেলা বাচ্চা, তুমিও তো এক সময় ছোট ছিলা, বা তোমার বাসায় যে ছোট্ট ভাই বা ছোট্ট বোন আছে, তারাও কত ছোট ছিল, আস্তে আস্তে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইতেছে না? এই যে বৃদ্ধি পাওয়ার প্রসেস, এটা কোন ধরনের বৃদ্ধি, এটা কোন ধরনের বিভাজন? এটা হইতেছে মাইটোসিস বিভাজন, ঠিক আছে। আচ্ছা, তারপর মিওসিস কোষ বিভাজন, এটা কোথায় ঘটে থাকে? এটা হইতেছে এই যে একটা বাবা মার থেকে সন্তান হইতেছে, বাবা মার বৈশিষ্ট্য পাইতেছে, এই যে বৈশিষ্ট্য স্থানান্তর বা বৈশিষ্ট্য কিভাবে স্থানান্তরিত হয়, এই ধরনের যে বিভাজন, এটাকে বলা হয় মিওসিস বিভাজন। তার মানে একটা হচ্ছে মাইটোসিস, দেহকোষের বৃদ্ধি, মেরামত। আরেকটা হইতেছে কি ভাইয়া, মিওসিস কোষ বিভাজন, সেটা হচ্ছে জনন কোষ সৃষ্টি এবং জিনগত বৈচিত্র্য, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদের এখানে চিত্রগুলো দেওয়াই আছে, আমি তোমাদের একটু রিভিশন দেওয়ার জন্য, কুইক রিভিশন দেওয়ার জন্য মূল কথা স্লাইডটা তোমার কাছে যাতে চলে যায়, যাতে সুন্দর বইটা দেখতে পারো এবং কুইকভাবে রিভিশন দিতে পারো এবং ইম্পর্টেন্ট পার্টগুলো যেন মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, দেখো এখন মাইটোসিস সমীকরণিক বিভাজন, এই যে এটা একটা সুন্দর একটা জিনিস। মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কি ভাইয়া? সমীকরণিক বিভাজন। সমীকরণিক কেন বলা হয়? কারণ এখানে তোমার প্রাথমিক অবস্থায় কোষে যদি টুয়েন সংখ্যা ক্রোমোজোম থাকে, পরবর্তীতেও কি হয় ভাইয়া, এই টুয়েন সংখ্যা কি ক্রোমোজোম হয়। তার মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন যেহেতু হয় না, সুতরাং এখানে বলা হয় সমীকরণ। টুয়েন, এন মানে কি ভাইয়া? এন মানে হইতেছে 23, 23টি ক্রোমোজোম। টুয়েন মানে কি? টুয়েন মানে হইতেছে 46, 46টা বা 23 জোড়া, ঠিক আছে। ওকে, দেখো প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ অর্থাৎ সোমাটিক সেল এই বিভাজন প্রক্রিয়ায় ঘটে থাকে। মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষ মানে একদম প্রথমে যেটা ছিল, অপত্য কোষ, অপত্য মানে কি? সন্তান, অপত্য মানে হচ্ছে সন্তান, ঠিক আছে। এই বায়োলজিক্যাল ভাষায় এদেরকে বলা হয় মাদার সেল অ্যান্ড ডটার সেল। কষ্টকর বেশি, এখানে ফাদার সেলও নেই, সন সেলও নেই, বুঝছো, ঠিক আছে। তার মানে একটা কি মাদার, ওকে, একটা হইতেছে মাদার সেল। মাদার সেল থেকে যেটা পাও সেটাকে কি বলা হয় ভাইয়া? ডটার সেল বলা হয়, ওকে, TUEGHTER, ওকে, ডটার সেল। মাদার সেল থেকে কি পাই? ডটার সেল, ঠিক আছে। অপত্য কোষ, ক্রোমোজোমের সংখ্যা কি থাকে? ডিএনএর পরিবহন হুবহু একই থাকে, সেম সেম থাকে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তার ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, ঠিক আছে। এই যে জিনিসগুলো আশা করি তোমার জানা আছে। এখন দেখো, নিউক্লিয়াস যে বিভাজিত হয় বা এই যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম বিভাজিত হয়, এটাতে তোমার হইতেছে টোটাল পাঁচটি ধাপ আছে, তাই না? প্রোফেজ, প্রোমেটাফেজ, এগুলো তো আমরা দেখবো। পাশাপাশি একটা রেস্টিং একটা স্টেজ আছে, সেটাকে বলা হয় কি ভাইয়া? ইন্টারফেজ। তার মানে একটা রেস্টিং স্টেজ, তার আমরা বলতে পারি রেস্ট। রেস্টিং স্টেজকে কি বলা হয় ভাইয়া? যেই সময় এটা হচ্ছে রেস্ট নেয়, সেটাকে বলা হয় হইতেছে ইন্টারফেস। ওকে, নাম কি ভাইয়া? ইন্টারফেস। ইন্টারফেস মানে হইতেছে রেস্টিং, রেস্টিং পর্যায়ে, ওকে। ইন্টারফেজ মানে হইতেছে রেস্টিং পর্যায়ে। এবং ইন্টারফেজ হয়ে গেলে, এবং মজার বিষয় হইতেছে, তোমরা এখনো হয়তো ভাবে ডিটেল জানো না, ইন্টারফেজ, এই যে ইন্টারফেজই একটা কোষের 90 থেকে 95% শুধুমাত্র ইন্টারফেজই ঘটে। তোমরা কি ভাবছো যে বিভাজনে সারাদিন হয়? তাহলে তো তুমি এক মানুষ 4 মানুষ হয়ে যাইতে, বুঝছো। তাহলে 90 থেকে 95% কি হয়? ইন্টারফেজ, আর বাকি 5 থেকে 10% বিভাজন পর্যায়ে, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো মাইটোসিসের প্রথম পর্যায়ে, মাইটোসিসের প্রথম পর্যায়ে এটা কি বলে? প্রোফেজ। মোট কয়টা স্টেজ আছে? 5টা। কি মনে পড়ে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওকে, ঠিক আছে। দেখো এখন তোমাকে এটা বলার আগে, প্রোফেজ, তারপর এখানে কি প্রোমেটাফেজ, এই যে সুন্দরভাবে ফিগার দেখানো আছে, আমি তার আগে তোমাকে এখানে একটু একটু বুঝাই বলি। দেখো, তার মানে এই যে বিভাজনটা হয়, এটা কয় ভাগে হয় ভাইয়া?
তোমার টোটাল হইতেছে, আচ্ছা এই যে আমাদের নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপর নিউক্লিয়াসের বিভাজনটা কয় ধাপে হবে? 5টি ধাপে, 5টি ধাপে। এখন 5টি ধাপে এই যে জিনিসটা হইলো, সেটা 5টি ধাপ কি কি বলতো? 5টি ধাপ যদি বলি, 1 নম্বর হইতেছে 1, 2, 3, 4 অ্যান্ড লাস্ট হইতেছে 5। দেখো এগুলোর নামগুলো একটু দেখো। একটা কি ভাইয়া? প্রোফেজ। একটা কি ভাইয়া? প্রোফেজ। ওকে, প্রোফেজ। তারপর কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ, ঠিক আছে, মেটাফেজ। নামগুলোর শব্দগুলো একটু বোঝার চেষ্টা করো। প্রোমেটাফেজ, তারপর হইতেছে মেটাফেজ, তারপর কি ভাইয়া? মেটাফেজ। ওকে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। তারপর হইতেছে অ্যানাফেজ। দেখো তারপর এটা কি ভাইয়া? অ্যানাফেজ। আচ্ছা, তোমাদের একটু সামারি করার জন্য তোমরা যদি বলো যে আরো ডিটেল ক্লাস, এক একটা ওয়ার্ড নিয়ে তোমাকে একটা লম্বা ক্লাস দেওয়া যাবে, বুঝছো? ঠিক আছে, তো এখন আমি চাইতেছি তোমাদের সামনে অনেকের পরীক্ষা আছে, তোমরা যাতে কুইক তাড়াতাড়ি রিভিশন দিতে পারো সেই সাপেক্ষে। ওকে, অ্যানাফেজ, তারপর হইতেছে কি? টেলোফেজ। ওকে, টেলোফেজ, ঠিক আছে। এই জিনিসটা দেখো। এখন আমি যদি এখানে একটু কম্পেয়ার করি কোনটার কিভাবে কি আসলো। প্রোফেজ, প্রো মানে কি? আদি। প্রো মানে কি? আদি। বায়োলজিক্যাল ভাষায় যেখানেই দেখবা প্রো, প্রো মানে কি ভাইয়া? আদি। আদি মানে কি? পুরানো বা আদি, ঠিক আছে। তার মানে এই প্রোফেজ মানে কি? আদি দশা। এটা কি ভাইয়া? পূর্বের আদি দশা, তাই না? আদি। ফেজ মানে কি? ফেজ মানে কি বলতো? ফেজের কথা যদি আমরা বলি, ফেজ মানে কি? দশা। ফেজ, ফেজ মানে হইতেছে দশা। ওকে, ঠিক আছে। তাহলে প্রো মানে আদি, ফেজ মানে হচ্ছে দশা। কারণ এটা অবশ্যই কি ভাইয়া? এটা অবশ্যই কি? আদি দশা। প্রো মেটাফেজ মানে কি? আদি মধ্য। মেটা মানে হইতেছে মধ্য, তার মানে এটা কি? আদি মধ্য দশা। এটা কি ভাইয়া? আদি মধ্য দশা। ওকে, ঠিক আছে। তারপর মেটাফেজ মানে কি? এটা হইতেছে মধ্য দশা। কি ভাইয়া? এটা মধ্য দশা। অ্যানা, অ্যানা মানে হইতেছে গতি, কন্টিনিউয়াসলি এটা গতিশীল অবস্থায়, এটাকে কি বলা হবে ভাইয়া? গতি দশা। নাম কি ভাইয়া? গতি দশা। আর টেলোফেজ এটা মানে কি? টেল, বায়োলজিক্যাল ভাষায় টেল মানে হইতেছে শেষ বা প্রান্ত, শেষ পর্যায়ে, এটাকে বলা হবে কি? শেষ। বুঝতে পারছি? এই যে দেখো, এই 5টা ওয়ার্ডের মিনিং বুঝলে তুমি এর ব্যাখ্যা বুঝে যাবে। ঠিক আছে, চলো এখন দেখি এখানে কি থাকে। মাইটোসিসের প্রথম পর্যায়ে প্রোফেজ, তার মানে নিউক্লিয়াস আকারে বড় থাকে, ক্রোমোজোমগুলো পানি বিয়োজন করে সংকুচিত হয় এবং মোটা এবং খাটো হতে শুরু করে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া যুক্ত থাকে। এই অবস্থায় সেন্ট্রোমিয়ার ছাড়াই থাকে, বুঝছো? লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। আস্তে আস্তে সেন্ট্রোমিয়ার ছাড়া এইভাবে তোমার ভিতরে এখনও তোমার সেন্ট্রোমিয়ার আসে নাই। সেন্ট্রোমিয়ার কখন? ওই যে যখন অ্যাস্টার রে তৈরি হবে, মাঝখানে সেন্ট্রোমিয়ার গঠন করবে, বুঝছো? স্বাভাবিক অবস্থায় এটা আছে। পরবর্তী অংশতে যদি এখন দেখো, প্রোমেটাফেজ মানে কি? আদি মধ্য দশা না বলো? আদি মধ্য দশা। এখানে কি স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হয়। এই যে দেখো উভয় পাশে এগুলা কি? এগুলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এখন তোমাকে এই যে যারা 2 নম্বর চ্যাপ্টার পড়ে আসছো তাদের মনে আছে স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে? এটাকে তৈরি করা হয়েছে সেন্ট্রোজোম। কি ভাইয়া? সেন্ট্রোজোম, মনে পড়ে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু তোমার স্পিন্ডল যন্ত্র ক্রিয়েট করে প্রাণী কোষের ক্ষেত্রে। ওকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস। ঠিক আছে, আচ্ছা দেখ, এই যে অংশটুকু থাকলো, তাহলে এখান থেকে এই যে রশ্মির মতো তৈরি করতেছে, রশ্মির মতো তৈরি করতেছে, এরা দেখো আস্তে 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 মাঝ বরাবর আসার চেষ্টা করতেছে। কোষের 2 মেরুর মাঝে প্রোটিন তন্তু দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হয় এবং ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে। এখানে আকর্ষণ তন্তু, একটা ট্র্যাকশন ফাইবার বলা হয়, এই আকর্ষণ তন্তুর সাথে এরা আস্তে আস্তে যুক্ত থাকে এবং এখানে এরা অনেকটা নাচতে থাকে, বুঝছো? এখানে একটা নাচার মতো একটা নৃত্য দশা দেখা যায়। ঠিক আছে, প্রোমেটাফেজ দেখলাম। তারপর মেটাফেজ। মেটাফেজ মানে কি? মধ্য। সবাই মাঝ বরাবর থাকে, সবাই একদম দেখো মিডল পর্যায়ে থাকে, তার মানে মধ্য দশায় সবচেয়ে মিডল থাকে এবং এই অবস্থায় সবচেয়ে খাটো এবং মোটা, দেখতে খাটো এবং তুলনামূলক মোটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সব ক্রোমোজোমগুলোর মাঝখানে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে কি? প্রান্তীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধভাবে থাকে এবং এই অবস্থায় ক্রোমোজোমগুলো সর্বাধিক, এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, সর্বাধিক মোটা এবং খাটো হয়। কারণ সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে মোটা এবং খাটো হয় কোন পর্যায়ে ভাইয়া? মোটা এবং খাটো। এটা কোন ধাপে হয় বলো তো? মেটাফেজ। অবশ্যই এটা কোন ধাপে ভাইয়া? এটা অবশ্যই হইতেছে মেটাফেজ। কোথায়? মেটাফেজ। ঠিক আছে, ফেসবুকের মেটা, তাই না? আচ্ছা, এটা হয়ে একদম মেটাফেজ ধাপ, এটা একটু মাথায় রেখে। ঠিক আছে, পরবর্তী অংশটা আমরা আসি, মেটাফেজে হয়। তারপর আসো অ্যানাফেজ। অ্যানা মানে কি বলছিলাম? গতিদশা। এটা মানে কি? গতিদশা। এই যে গতিদশা, দেখ এখন ক্রোমোজোমগুলো যেহেতু মাঝ বরাবর ছিল, সেখান থেকে আস্তে 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 বাইরের দিকে সরে যাইতে চাইবে।
এখন এই অবস্থা, এই যে মাঝখানে এটা কি ভাই, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা কি ভাইয়া সেন্ট্রোমিয়ার। তাহলে এই অবস্থা দেখো, সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকবে। আমি যদি পুকুরের ভিতর সাঁতার কাটতে যাই, আমার মাথা থেকে সামনের দিকে, হাতগুলো অটোমেটিক পিছনে চলে আসে, তাই কি না? এরকম হয় না? সো এই যখন সামনের দিকে যাবে সেন্ট্রোমিয়ার সামনে থাকবে, আর হাত বা বাহুগুলা, ক্রোমাটিডগুলো দুই পাশে ছড়ানো থাকবে। সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিডগুলো দুটি আলাদা হয়ে যায়। এরই অপত্য মেরু অভিমুখী চলাচলের সময় বিভিন্ন ধরনের আকৃতি দেখা যায়, যেমন ভি, এল, জে, আই। কেউ কেউ দেখতে কিসের মতো ভাইয়া? এই যে দেখো মাঝ বরাবর ভি, তারপর কেউ কেউ একটু বাঁকা এল, তারপর কেউ কেউ একটু জে এর মতো, কেউ কেউ আবার সরাসরি লম্বা আয়ের মতো। ঠিক আছে, ভি এর মতো যারা, তাদেরকে বলা হয় ভি, মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে, এই জন্য এটাকে বলা হয়। এর সেন্ট্রোমিয়ার কোন জায়গায় আছে দেখো তো, এর সেন্ট্রোমিয়ার আছে মাঝ বরাবর, এই জন্য এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এল এর সেন্ট্রোমিয়ার একটু সাইডে আছে, এটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। জে এর এটা কি আরও সাইডে চলে গেছে, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক কি বলা হবে হ্যাঁ, অ্যাক্রোসেন্ট্রিক। এবং তারপর এটা যেহেতু এটা একটু সেন্ট্রোমিয়ার মনে করো নেই বা একদম প্রান্তে আছে, এই জন্য এটাকে বলা হয় ট্যালোসেন্ট্রিক। মনে থাকবে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ট্যালোসেন্ট্রিক। ওকে, ঠিক আছে, এরকম আমরা দেখলাম। তারপর আমরা দেখবো টেলোফেজ। টেলোফেজ দশা আবার কী হবে, এই যে ক্রোমোজোম বা নিউক্লিয়াসগুলো আস্তে আস্তে ভাগ হয়ে গেছে, এবং এখানে প্রোফেজ যেরকম হয়েছিল না, এটা হইতে তার উল্টা এরকম আস্তে আস্তে জল যোজন হইতে থাকে আস্তে আস্তে। তারপরে দেখো মাঝখানে একটা ফাটলের মতো সৃষ্টি হয়েছে, তার মানে এখানে কি টেলোফেজ, শেষ দশা। এটা হইতেছে অবশ্যই শেষ দশা, এবং অপত্য ক্রোমোজোমগুলো আবার সরু এবং লম্বা হতে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটতে থাকে, এবং স্পিন্ডল যন্ত্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে এবং শেষে কোষটি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। বুঝতে পারছি? ওকে, দুটি অপত্য কোষ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এখন দেখো মাইটোসিসের গুরুত্ব। এটা একটু তোমার মোটামুটি হচ্ছে সিকিউরিটি আসার মতো, বুঝছো যে মাইটোসিস কেন গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত। এই যে একটা কোষ থেকে দেখো, আমাদের দেহে বহু অসংখ্য কোষ আছে। দেখো এখানে তোমাকে একটু জাইগোট থেকে মাইটোসিসের বিভাজন হয়ে প্রায় 30 ট্রিলিয়ন, কত ভাইয়া 30 ট্রিলিয়ন, 1 বিলিয়ন মানে বোঝো, 1 বিলিয়ন মানে হইতেছে 100 কোটি, এবং 1000 বিলিয়নে হয় হইতেছে 1 ট্রিলিয়ন, এরকম 30 ট্রিলিয়ন। বুঝতেছো? হিউজ অবস্থা। প্রতিটি অসংখ্য কোষ মারা যায় এবং মাইটোসিস নতুন কোষ সৃষ্টি করে। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে ক্ষতস্থান পূরণ হয়ে যায়। এখন দেখো তার মানে এটা ক্ষতস্থান পূরণ হয়ে যায়, এই যে তারপরে যে দেখা গেছে যে ছোট থেকে বড় হওয়া, তারপর কোথাও কেটে গেলে আমরা পূরণ হয়ে যায় না, এটা কিসের কারণে হয়? এটা হয় অবশ্যই মাইটোসিসের কারণে। ঠিক আছে, পরবর্তী অংশটি দেখো, অস্বাভাবিক কোষ বিভাজন, টিউমার এবং ক্যান্সার। এই যে মাইটোসিস যদি নিয়ন্ত্রিত না হয়ে নিয়ন্ত্রণ হারাই যায়, কন্ট্রোললেস, বুঝছো? কন্ট্রোল যদি হারাই যায়, কন্ট্রোল হারাই যায়, তখন কি হবে? কন্ট্রোল যদি কোনো ক্রমে হারিয়ে যায়, বুঝছো, তখন সেটা কি হয়ে যাবে? তখন তোমার দেখা যাবে যে ওটা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি কোষ হইতেই থাকবে, আর কোষ হইতে তো এটা কি বড় হয়ে যায়, সেখান থেকে টিউমার হয়, আর টিউমারে ইনফেকশন হয়ে, দেখতে পাও? আচ্ছা, টিউমারে যখন আস্তে আস্তে ইনফেকশন হবে, ওটা আস্তে আস্তে কী হয়ে যায়? ক্যান্সার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, মাইটোসিস একটি সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া, কিন্তু কোষের কোনো কারণে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তখন সেটা স্বাভাবিক অস্বাভাবিকভাবে বিভাজিত হতেই থাকে। এই নিয়ন্ত্রণহীন বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়, এবং টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সারের সৃষ্টি হয়। বুঝতে পারছো? ঠিক আছে, এখানে দেখো ক্যান্সারের পিছনের বিজ্ঞান, এই যে বেশ কিছু দেখো, বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ আছে এখানে, ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, বুঝছো? বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। দেখো, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তা এবং ভাইরাসের কারণে ক্যান্সারের জিন সক্রিয় হতে পারে। উদাহরণস্বরূপ যেমন হইতেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি। এটার কারণে কি হয়? E6 এবং E7 নামক দুইটি প্রোটিন কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারিয়ে প্রোটিনগুলো স্থানচ্যুত করে দেয়, এবং ফলে তার কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যায়। বুঝছো? এই যে E6 এবং E7, এই যে দেখো বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন যে তেজস্ক্রিয়তা, এগুলো কি আমাদের ভিতরে কি ডিএনএ আছে না? এই যে ডিএনএ আছে না, বলো? এই ডিএনএ স্ট্রাকচারটাকেও ভেঙে দেয়। একদম দেখা যায় যে হইতেছে এখানে যদি একটু ফ্র্যাকশন ঘটানো হয়, এখানে 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 এখানে, কারণ কি আমাদের ডিএনএর ভিতরে আমাদের লেখা থাকে, মনে করি ওখানে ওই যে বেস পেয়ারগুলো ATCG এইভাবে থাকে যে আমার আসলে বৈশিষ্ট্য কেমন হবে, কিন্তু সেটাই যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় বা ভেঙে যায়, তখন তোমার কি সম্পূর্ণ সব কিছুই কন্ট্রোললেস হয়ে যাবে। ওকে, দেখো এখন আমরা আসতেছি মিওসিসের ক্ষেত্রে। মাইটোসিসের ক্ষেত্রে কী ছিল ভাইয়া? মাইটোসিসের ক্ষেত্রে ছিল হইতেছে, এটা হইতেছে মাইটোসিস। দেখো এটা যেটা দেখানো হইতেছে, এটা কি মাইটোসিস। ওকে, মাইটোসিসে কীরকম ছিল ভাইয়া? মাইটোসিসে ছিল হইতেছে 2n থেকে 2n তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। এটা হচ্ছে ফটোকপি, জাস্ট ফটোকপি, এই যে সুন্দর একটা ফটোকপি মেশিন দেওয়া হয়েছে। আর এটা কি করা হয়েছে দেখো, এখানে তোমার দেখানো হইতেছে, দেখো এখানে ছিল হইতেছে 2n, সেই 2n থেকে একবার বিভাজিত হয়ে এখানে কি nn হয়ে যায়, সেখান থেকে আবার বিভাজিত হয়ে an an an
এন। তার মানে আগে কোষ ছিল কয়টা? একটা, সেখান থেকে মোট তৈরি হইলে কয়টা? 4টা। তার মানে যে কোষ বিভাজনে 1টি থেকে 4টি তৈরি হয় অথবা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে মিওসিস। এই জন্য মিওসিস যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এই জন্য এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। নাম কি বুঝতে পারতেছে সবাই? ক্লিয়ার? ওকে, এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, মিওসিস। দেখো, মিওসিসের ক্ষেত্রে হ্রাসমূলক বিভাজন বলা হয় এবং জননকোষ সৃষ্টির সময় এই বিভাজন ঘটে। ঠিক আছে, জননকোষ। এই যে তোমাকে পূর্বের অধ্যায়ে তোমাকে বলা হয়েছে তুমি যে কোনো কিছু একটু চেষ্টা করে সিরিয়াল থেকে দেখা, 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, কিছু সিরিয়ালে রিভিশন দাও, দেখো তোমার সিকোয়েন্সটা ইজি হবে, সব কিছু বুঝতে পারবে। ওকে, অনেক কিছু দেখা যাইতেছে যে আমি পূর্বের পাঠে ডিটেল বলছি, এই চ্যাপ্টারে হয়তো সেটা ডিটেল আর বলিনি, বুঝছো? ঠিক আছে, সো সব কিছু একটু সুন্দরভাবে দেখবো, আশা করি তোমার কুইক রিভিশন হবে, পাশাপাশি সব কিছু মনে রাখা ইজি হবে ইনশাআল্লাহ। এখানে নিউক্লিয়াস 2বার বিভাজিত হলেও ক্রোমোজোম মাত্র 1বার বিভাজিত হয়। 1বার বিভাজিত, এই প্রথম অবস্থায় 2n থেকে এখানেও nn হয়, এখানে একটা n, এখানে একটা n। তাহলে ক্রোমোজোম 1বার বিভাজিত হইলেও নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে যায়, কিন্তু পরের বার n এর মতো nই থাকে। এই জন্য দেখো এখানে তাহলে মিওসিস বিভাজন কয় ধাপে হইলো? 2 ধাপে। 1, এখানে একটা, 2। প্রথমবার ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে গেছিল, আর দ্বিতীয়বার ক্রোমোজোমগুলো যেমন ছিল তেমনই। এই জন্য প্রথম এটাকে আমরা যদি বলি হচ্ছে এটাকে যদি আমরা বলি হচ্ছে, এই যে দেখো মিওসিস না, মিওসিস যদি 1 বলি, এটা কীরকম? ক্রোমোজোমগুলো হাফ হয়ে যায়। তারপর এখান থেকে যখন 2 নাম্বার হইতেছে, এখানে ক্রোমোজোমগুলো কিন্তু আবার সেম থাকে, বুঝছো? এই জন্য 1 নাম্বার এখানে হ্রাসমূলক, 2 নাম্বারটা আবার সমীকরণিক বিভাজনের মতোই দেখা যায়, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ফলে একটি মাত্র 2n থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ক্রোমোজোমের ভারসাম্য। এই যে এখানে দেখো, এই গল্পটা একটু দেখো। এই যে এটা কি জানো? এটা হইতেছে শুক্রাণু। ওকে, এগুলা নিয়ে শেখার জন্য আসছে, বুঝছো? হাসাহাসি করবো না, আমরা একটু শিখবো। এটা হইতেছে স্পার্ম, আর এটা হইতেছে এগ। কি বলতো? এগ। একটা হইতেছে শুক্রাণু, একটা হইতেছে ডিম্বাণু। সো শুক্রাণু আসতেছে এই দিক থেকে, ডিম্বাণু, ডিম্বাণু তো এক জায়গায় স্থির থাকে, শুক্রাণু তো রান করতে হয়। সো শুক্রাণু যখন তার কাছে আসে, এটারও এন, এটারও এন, দুইটা মিলিত হয়ে আবার কি তৈরি হয় ভাইয়া? 2n তৈরি হয়। এই যে n + n = 2n। একটা হলো বাবার, ফাদারের n, আরেকটা হলো মাদার, মায়ের n। সো ফাদার এন, মাদার এন দুটা মিলিতভাবে একটা সন্তান তৈরি হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ তাআলা বিশেষ প্রক্রিয়া এটা আমাদের তৈরি হইতে সাহায্য করে। দেখো ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা, জনন কোষে যদি কালার দেখা যায় আর একটু গাঢ় হওয়া, জনন কোষে যদি মাইটোসিস ঘটতো, তবে প্রতিটি প্রজন্মে সংখ্যাগুলো কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যেত। 2n 2n 4n হয়ে যাইতো না? 2n আবার যদি 2n দিতা, তার মানে কি হয়ে যেত? 4n হয়ে যাইতো না ভাইয়া? 4n হয়ে গেলে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে। সামান্য অল্প একটা ক্রোমোজোমের এদিক সেদিক হলে অনেক বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়, জানো? সেই জায়গায় যদি 2n এর জায়গায় 4n করো, তুমি দেখা যাবে যে সম্পূর্ণ ভিন্ন একটা প্রজাতির সৃষ্টি হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, দেখো মিওসিস জনন কোষে ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক n করে দেয়। পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের সৃষ্টি হয় জাইগোট, ওই যে n তৈরি হয়। ক্রোমোজোম সংখ্যা আবার প্রজাতির জন্য নির্দিষ্ট এবং ধ্রুব থাকে। ওকে, ঠিক আছে, কুইক রিভিশনের জন্য এগুলো সব কিছু তোমার কাছে স্লাইডটা তোমার ওই যে বই মার্ক করা বা বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো যদি দাগায় দিতাম না, সেই ইম্পর্টেন্ট লাইনগুলো আমি এখানে লিখে রাখছি, মনে করে এখানে সব কিছু এগুলো লেখা আছে। সো এই জিনিসটা তোমার জন্য ইজি হয়ে যাবে না? এটা দিয়ে রিভিশন দেবে, পরীক্ষার আগে যদি দেখা যায় আর কোনো কিছু তোমার মনে নেই, শুধু এটা রিভিশন দিতেছে, এই ক্লাস রিভিশন দিতেছো, ইনশাআল্লাহ তুমি সব পারবা, বুঝছো? 95%, 99% কভার হয়ে যাবে। তার পাশাপাশি একবার বই রিভিশন দেবো এবং সাথে কি বোর্ডের সিকিউএমসিগুলো সলভ করে নেবে, দেখবা যে 100% পারবা ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, দেখো মিওসিসের 2টি ধাপ আছে। এই যে যেই ধাপগুলো পেলাম, প্রথম মিওসিস, মিওটিক বিভাজন, মিওসিস 1 বলা হয়, বলছিলাম না? এটি আসল ক্রোমোজোম কি হ্রাস হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এখানে ছিল 2n, সেখান থেকে এখানে কি হয়ে গেছে? n হয়ে গেছে। তাহলে এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। দ্বিতীয় যে বিভাজন, এটাকে মিওসিস 2, এটা আবার মাইটোসিসের মতো থাকে, n থেকে 2n হয়েছে, এটা n থেকে n হয়েছে, এটা n থেকে n হয়েছে। তাহলে এটা কিসের মতো? এটা দেখতে অনেকটা মাইটোসিসের মতোই, বুঝছো? মাইটোসিসের মতোই, মাইটোসিস, বুঝতে পারছো? এটা অনেকটা মাইটোসিসের মতোই। এটা কি মাইটোসিসের অনুরূপ, যেখানে ক্রোমোজোম সংখ্যা কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারছো? ঠিক আছে, এই যে এর মাধ্যমে বৈচিত্র্যের কারিগর, জিনগত পুনর্বিন্যাস। মিওসিস শুধুমাত্র ক্রোমোজোমের সংখ্যাই কমায় না, এটি জিনের পুনর্বিন্যাস ঘটায় এবং এই প্রক্রিয়ায় সৃষ্ট জিনগত বৈশিষ্ট্য জেনেটিক ভ্যারিয়েশন
দেখা যায় যে বাবা মার থেকে সন্তান একটু ভিন্ন হয়, বা বাবার অর্ধেক পাইছে, মায়ের অর্ধেক পাইছে, মিক্স হয়েছে, বাবার মতো হইতেছে চুল হয়েছে, বাবার মতো নাক হয়েছে, মায়ের মতো চোখ হয়েছে, বাবার মতো হইতেছে হাতের আঙুলগুলো হয়েছে, মায়ের মতো শরীরের রং হয়েছে, এরকম চেঞ্জ হয় না, এই ভ্যারিয়েশনটা আসে, বুঝছো? ঠিক আছে, পরবর্তী অংশটা যদি দেখি, বিবর্তনের চাবিকাঠি দেখো, এখানে দেখো জেনোপাস ব্যান্ড। এই যে কোনো ক্রমে যদি ওই যে বললাম না ক্রোমোজোম সংখ্যা ছিল ডাবল হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো এটাকে দেখো জেনোপাস ট্রপিক্যালিস, এটা হইতেছে মা, এটাকে এটা হইতেছে মাদার। দেখো এটাই হইতেছে মাদার, বুঝছো? সেখান থেকে তার যে সন্তান হয়েছে ডটার, মানে এটাকে আমরা ডটার বলি। এই যে ডটারটা হয়েছে না, দেখো ডটারটা কত বড় হয়েছে, দেখো এর অনেক বড় হয়ে গেছে, এটাকে বলা হয় জেনোপাস লেভিস। এগুলা বৈজ্ঞানিক নাম, মানে বিষয়টা বোঝো। মানুষের যদি হোমোসাপিয়েন্স হয়, আমার যে সন্তান হবে বা তোমার যে সন্তান হবে, বা তোমার বাবা মা যদি হোমোসাপিয়েন্স হয়ে থাকে, তুমিও কি হোমোসাপিয়েন্স? তোমরা তো মানুষ দিন শেষে, তাই না? তুমি ছেলে হও বা মেয়ে হও, তুমি তো হোমোসাপিয়েন্স। কিন্তু এখানে কি হয়েছে দেখো, মা ছিল হইতেছে জেনোপাস ট্রপিক্যালিস একটা বৈশিষ্ট্য, সন্তান হয়ে গেছে কি জেনোপাস লেভিস, বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে, একদম সম্পূর্ণ ভিন্ন জাতের, বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো? ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন নতুন জীবের প্রজাতির সৃষ্টি হতে পারে। উদাহরণ আফ্রিকার ব্যাঙ, যেমন জেনোপাস ট্রপিক্যালিস প্রজাতি ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়ে জেনোপাস লেভিস নামক একটা প্রজাতির সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, জীবনের ধারাবাহিকতা এবং বিবর্তন, পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকার জন্য বৈশিষ্ট্য অবশ্যই আবশ্যক, এবং প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্য, যদি কোনো প্রজাতির মধ্যে কোনো বৈচিত্র্য না থাকে তবে সহজেই তা বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জন্য যার যত অ্যাডাপ্টেশন থাকবে বা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার টেন্ডেন্সি যার যত বেশি, সে তত শাইন করতে পারে, বুঝছো? স্কুলে এসে, তোমাদের ব্যক্তিগত স্কুলে, কলেজে, কিংবা সব জায়গায় যে মানিয়ে নিতে পারে, যে দেখা যায় যে অল্পতেই ক্লান্ত হয়ে যাইতেছে, অল্পতেই আসলে কান্না পাইতেছে, মন খারাপ, বা এগুলো করা যাবে না, একটু মানিয়ে নিতে হবে, নিজেকে স্ট্রং রাখো। আর এই যে অনলাইনের সোশিয়াল অ্যাক্টিভিটি থেকে একটু দূরে আসো, এগুলা দেখা গেছে যে ম্যাক্সিমামই ক্ষতিকর, বুঝছো? সো সেই ক্ষেত্রে ভালো কিছু করার চেষ্টা করো ইনশাল্লাহ। আর ক্লাস দেখতে আসলে শুধু ক্লাসই দেখবা, অন্য কিছু আর দেখার দরকার নেই। দরকার যদি হয় যে ক্লাসটা তোমার সুবিধার্থে, যদি মনে হয় যে আমি ক্লাস দেখতে গিয়ে অনলাইনে নোটিফিকেশন আসলে আমি বিরক্ত হই, সমস্যা হয়, তুমি ইন্টারনেট বন্ধ করো, তুমি ডাউনলোড করে দেখো, বুঝছো? তোমার এই যে তুমি দেখলে আমার ইউটিউবে হইতেছে ভিউজ বাড়বে, আমার দরকার নেই ভাইয়া, ভিউজ কোনো দরকার নেই। তুমি দেখলে আমার ইউটিউবে অ্যাড শো করবে, আমার অ্যাড শোর দরকারই নেই, আমি এটা চাই না, বুঝছো? তুমি উপকৃত হইতে হবে, আমার মনিটাইজেশনও নেই, বুঝছো? সো এই ক্ষেত্রে কোনো চাপ নেই। আমার যে তোমার মাধ্যমে আমি কোনো সোর্স খুঁজতেছি, বা তুমি আমাকে কোনোভাবে বলতো ফাইন্যান্সিয়ালি তুমি আমাকে কিছু সাপোর্ট করতেছো, এমনটা কিছুই না। আল্লাহ রহম করুক, আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি শুক্রিয়া। সো তোমার উপকার করার চেষ্টা করতেছি। সো তোমার যদি মনে হয় যে অনলাইন অন রেখে তোমার জন্য ক্ষতি করার দরকার নেই, তুমি ডাউনলোড করে দেখো, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে না, লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না, ভিউজ বাড়াইতে হবে কিচ্ছু করতে হবে না ভাইয়া, তুমি উপকৃত হইতেছো কিনা। উপকৃত হইলে ওই যে তুমি মোনাজাতের শেষে আমার একটু ছোট্ট করে মোনাজাতে যুক্ত করে দিও, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য কৃতজ্ঞতার জিনিস। ওকে, ঠিক আছে, তাছাড়া বিশেষ কোনো দরকার নেই। আর যদি কখনো দেখা গেছে পরীক্ষায় বা বিশেষ কোনো কাজে অনেক উপকার পাইছো, বা যেটা বুঝতা না, বা এলোমেলো ছিল, বা তুমি ভয় পেয়ে গেছিলে এই সময় আমি কিভাবে শেষ করব, সেটা হয়তো বা শেষ করা একটা সহজ হয়ে যাচ্ছে, মানে তোমার যেটা নিয়ে তুমি ভাবছিলে এটা হয়তো আমি শেষ করতেই পারবো না, সেটা অনেক ইজিলি শেষ হইতেছে, এরকম যদি মনে হয় বা উপকৃত হও, আমাকে একটু ইনবক্সে জানাই দিতে পারো, ভালো লাগবে যে হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিছু অবদান রাখতে পারছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চেষ্টা করো নিজের অ্যাডাপ্টেশন বাড়াইতে হবে। অল্পতেই এই যে হতাশ হওয়া যাবে না, হতাশা তো শয়তানের ধোকা, হতাশ হওয়া যাবে না, বুঝছো? সবসময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে, আল্লাহ তালার কাছে দোয়া করে, ঠিক আছে, যে যার ধর্ম পালন করার চেষ্টা করে। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা। ওকে, ঠিক আছে, দেখো পরবর্তী অংশটুকু আমরা একটু শেষ করি। আচ্ছা, এর মাধ্যমে শেষই হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে আমাদের এমবিবিকে সায়েন্স ক্লাবের সাথে তুমি ক্লাসগুলো পাইলেই হইলো, যুক্ত যে কোনোভাবে যুক্ত থাকা যায়। এর মানে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, হাবি যাবে কিচ্ছু দরকার নেই, ইম্পর্টেন্ট না, বুঝছো? তুমি উপকৃত হইলেই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ তালা তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো করুক, পাশাপাশি তোমরা যারা শেখার জন্য আসছো তাদের শেখাটাকে সহজ করুক। আমি প্রাথমিক অবস্থায় তোমাদেরকে সামারাইজ রিভিশন আকারে তোমাদের কাছে যাতে সহজ মনে হয় এইভাবে তুলে ধরতেছি। তারপর যখন তোমাদের মনে হবে যে আমি ডিটেল জানতেছি, একটা ওয়ার্ড ভেঙে ভেঙে কেন হলো, কী জন্য হলো, কেন হলো, এটার কাজ কি, কোথা থেকে আসবে, এটা হলো না কেন, সব শেখানো হবে ইনশাল্লাহ ধাপে ধাপে। ওকে, ঠিক আছে, আমার জন্য দোয়া রেখো, আমি যাতে দেশের জন্য, পৃথিবীর জন্য অবদান রেখে যেতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে কবুল করে। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ক্লাসে, ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।